ভাস্কর, বাবার সাথে ভদ্রভাবে কথা বল। এই শঙ্কর, আচ্ছা তোরা ওই ছেলেটাকে কি পেয়েছিস বলতো? হ্যাঁ, একদিন তোর বউ ওকে বেল দিয়ে চাপকাবে, তারপর তুই ওকে থাপ্পড় মেরে ফেলে দিবি। কি পেয়েছিস ছেলেটাকে? অন্যায় করলে মার খেতে হবে। আর ও যে ওর বউয়ের গায়ে হাত তুলেছে পিসিমা। বাবা, বেটা ছেলেরা ওই শাসন করবার জন্য বাড়ির বউকে দু আজ্ঞা ওরকম একটু দেয়, ওটা দোষের কিছু হয় না মেজো বৌমা। আমি সেটাকে অন্যায় বলে মনে করি পিসিমা। ফুলিকে যদি কিছু না করা সত্ত্বেও মার খেতে হয়, তাহলে ভাস্কর অন্যায় করেছে আর তার মেজদা তাকে মেরেছে, আর এতে আমি কোনো ভুল দেখতে পাচ্ছি না। নেই, শঙ্কর কোনো ভুল কাজ করেনি। কে আমার নিজের ভাই বলে ভাবতে লজ্জা করে। ছি, ভাস্কর, বারবার তুমি অন্যায় করেই চলেছ। ফুলি তোমার কোনো কথার অমান্য করে। ও তোমার জন্য কি না করেছে? তুমি ওকে বাড়ি পর্যন্ত নাচিয়েছিলে, সেটার মুখ ফুটে একবারও প্রতিবাদও করেনি। তার প্রতিদানে তুমি ওকে কি দিয়েছো? এগুলো অসম্মান দিয়েছো। তুমি ওকে কোনোদিনও স্ত্রীর সম্মানটা তো দাওই নি, ভালোবাসা তো দূরের কথা। আমার ভাবতেও ঘেন্না করে যে এই ছেলেকে আমি 10 মাস পেটে ধরেছি, এত কিছু হয়ে গেল, এক ফোঁটা শুধরলো না। এই ছেলেকে পেটে ধরাও পাপ। একদম ঠিক বলেছো মা, একদম ঠিক বলেছো। আমি তো খারাপ মা, আমি তো তোমার খারাপ ছেলে। এই মেজদা, মেজদা, তুই যে আমাকে চড় মারলি আজকে, মেরে থেমে গেলি কেন? মান না আমার, মান না আমার, মান না আমার। মেজদা, তোর বেলটা খুলে দে, তোর বেলটা খুলে মেজে বৌদিকে দে। মেজে বৌদি সবার সামনে আবার আমাকে বেল দিয়ে চাপকাক, সবাই আমাকে মারুক, সবাই তো বলে ভাস্কর তুই অন্যায় করেছিস, তুই খারাপ কাজ করেছিস ভাস্কর। কিন্তু কেউ কে একবারও জিজ্ঞেস করেছো যে ভাস্কর তুই তো এমনটা ছিলিস না রে, তুই এমনটা কেন হয়ে গেলি? কেউ তো একবারও জিজ্ঞেস করেনি বল? মা, ও মা, আমি জানি মা, আমি একটা খারাপ ছেলে, খুব পাপি ছেলে, আমি জানি মা। আমি জানি আমি আমি জালিয়াতি করে তোমার আর বাবার সব সম্পত্তি নিজের নামে করে নিয়েছিলাম। বলনি যে তুমি এই হোটেল আর এই বাড়িটা সবকিছু আমার নামে লিখে দিয়েছো? শুধু তাই নয় মা, শুধু তাই নয় বাবা, আমি আরো অনেক খারাপ খারাপ কাজ করেছিলাম স্যার, তার কোনো খাওয়া হয় না মা। তাও তো আমি বলছি মা, আমায় ক্ষমা করে দাও না মা। মা, তার কোনো খাওয়া হয় না মা, তুমি ক্ষমা করে আমার ক্ষমা করে দাও, আমার প্লিজ ক্ষমা করে দাও। আমি এতগুলো খারাপ কাজ করেছি, তোমরা যদি আমাকে একবার বুকে টেনে বলতো ভাস্কর
এই ভাস্কর, কি হয়েছে রে? হ্যাঁ, যদি একবার আমাকে বলতে যে তুই তোর এই অভিমান, তোর এই রাগ, দুঃখ, কষ্ট সব কিছু ছেড়ে একবার আমাদের কাছে আয়, আমি যেতাম না। তাহলে হয়তো আমি আমার অভিমানের বোঝা, কষ্ট সব সরিয়ে তোমাদের কাছে যেতাম। তাহলে হয়তো আমি এতগুলো খারাপ কাজ করতাম না মা। এতদিন না হয় জানতে চাইনি, কিন্তু আজ জানতে চাইছি। বল, কেন পাল্টে গেলি তুই? কি এমন কারণ হলো? আগুন, বুকে না প্রতিশোধের আগুন জ্বলছে। প্রতিশোধ? কিসের প্রতিশোধ? বাবা, তুমি আমায় লেখাপড়া শিখিয়েছিলে না? তুমি গর্ব করে বলতে না যে ওই যে আমার ছোট ছেলে ভাস্কর, ও লেখাপড়া শিখেছে, ও আমাদের মুখ উজ্জ্বল করো, তুমি বলতে না বাবা? হ্যাঁ, বলতাম। বাবা, কেন আমাকে এত লেখাপড়া শিখিয়েছিলে তোমরা? মেস্তা, তুই তো আমার জন্য অনেক স্যাক্রিফাইস করছিস, তাই না? হ্যাঁ, সেই ছোট্ট থেকে মেস্তা আমার জন্য অনেক স্যাক্রিফাইস করেছে। কিন্তু কি লাভ হলো এত কিছু করে? তোমাদের সকলের এত স্যাক্রিফাইস করে কি লাভ হলো? তোমাদের ছোট ছেলে তো কিচ্ছু করতে পারলো না। এত পড়াশোনা করে, এত কিছু করে তো কোনো চাকরি পেল না তোমাদের। তোর ভাই তো কোনো চাকরি পেল না মেস্তা। তোর ভাই এত পড়াশোনা করে ঘরে বেকার বসে রইল। মেস্তা, আমার না ইচ্ছে ছিল আমি আমি একটা রুচিশীল শিক্ষিত মেয়েকে বিয়ে করে সংসার করব। সবাই যেমন সুন্দর করে মানিয়ে গুছিয়ে থাকেই বাড়িতে, আমিও সেভাবে থাকব। কিন্তু কিন্তু তোমরা না আমাকে সেটা করতেই দেন না গো। মেজবৌদি, তুমি আমার সঙ্গে অন্যায়টা কেন করলে? হ্যাঁ, কেন করলে অন্যায়টা? তোমাকে তো আমি কোনো ক্ষতি করিনি তোমার। হ্যাঁ, তুমি তো আমি অন্যায়টা করলে। তুমি জোর করে আমার সঙ্গে ফুলির বিয়ে দিয়ে দিলে, শুধুমাত্র তুমি মহান সাজবে বলে তুমি এটা করলে। আর মেজবৌদির কথায় তোমরা সবাই বাধ্য করেছো আমাকে ফুলিকে বিয়ে করতে। এটা কি আমার প্রাপ্য মেজবৌদি? তুমি যবে থেকে বাড়িতে এসছো, তোমার সাথে যা যা অন্যায় হয়েছে, যা যা অপরাধ হয়েছে, আমি সব কিছুর এগেইনস্টে গিয়ে তোমার পাশে ছিলাম সব সময়। তোমার এই ছোট দেওরটা সব সময় তোমার পাশে ছিল। কিন্তু তুমি সেটা কেন করলে না বলো তো? কেন করলে না? তুমি কেন আমার ভালো থাকার ইচ্ছেটাকে এরকম গলার পেপে ফেললে? কেন এরকম করলে তুমি আমার সাথে? তুমি যখন প্রথমে বাড়িতে এসেছিল, তুমি বলেছিলে আমি না তোমার ছোট ভাইয়ের মতন। হ্যাঁ গো, হ্যাঁ, মেজবৌদি বলেছিল যে আমি মেজবৌদির ছোট ভাইয়ের মতন। কিন্তু মেজবৌদি, সত্যি করে বলো, তুমি কি সত্যি এটা ভেবেছিলে নাকি এমনি বলেছিলে? নিজের ছোট ভাইয়ের সাথে এমনটা কেউ করতে পারে? এই বিয়েটা দেওয়ার আগে তুমি আমাকে একবার জিজ্ঞেস করতে পারতে তো ভাস্কর, তুমি কি বিয়েটা করতে রাজি? এই বিয়েটা করে তুমি কি খুশি থাকবে? জিজ্ঞেস করেনি। ব্যাস, আমার জীবনটাও শেষ হয়ে গেল, আর এই মেয়েটার জীবনটাও শেষ হয়ে গেল। একটা বিয়েতে দুটো মানুষের জীবন শেষ হয়ে গেল। এতে কি হলো? তুমি হয়তো সবার সামনে ভালো হয়ে গেলে মেজবৌদি, কিন্তু তোমার ভালো হওয়ার দামটা আমি আর ফুলি দিলাম। ভাস্কর,
আমি কোনোদিনও মহান সাজার নাটক করিনি, ভান করিনি। ভান করাটাকে আমি ঘেন্না করি। আমি যা, আমি তাই। তবে তোমার সাথে যখন ফুলির বিয়ে হওয়ার কথা হচ্ছিল, আমি আঙ্কেলকে বারণ করেছিলাম। বিশ্বাস করো, আমি সত্যি বারণ করেছিলাম। তুমি বারণ করনি মেজ বৌদি, করনি বারণ। ফুলির গ্রামের সব লোকগুলোর সামনে তুমি বলেছিলে যদি তোমার কোনো ভাই থাকতো তাহলে তুমি তার সঙ্গে ফুলির বিয়ে দিতে, বলনি? আর বাবা তো প্রতিজ্ঞা করেছিল। আমার যদি একটা ভাই থাকতো তাহলে আমি আমার ভাইয়ের সাথে ফুলির বিয়ে দিয়ে দিতাম। কে বললো তোমার ভাই নেই মেজ বৌমা? আমি বলছি, আমার ছোট ছেলে ভাস্করের সঙ্গে আমি ফুলির বিয়ে দেবো। বাবা বলেছিল আমি আমার ছোট ছেলের সঙ্গে ফুলির বিয়ে দেব। ব্যাস, বাবা প্রতিজ্ঞা করলো আর সেই প্রতিজ্ঞা রাখতে আমি আমার গলায় ফাঁস পরে নিলাম। আমার না মাঝে মাঝে এখন ইচ্ছা করে আমি না মরে যাই, জানো তো? আমি মরে গেলে তো সমস্যা হতোই না, তাই না? মরে গেলে তো সমস্যা থাকতোই না। তো এখন আমি যখন রাস্তায় যাই আমাকে না আঙুল দেখি লোকজন বলে ওই দেখ ভাস্কর যাচ্ছে, চোর ছেলে একটা। ও নিজের মা বাবার সঙ্গে জালিয়াতি করেছে, খুব খারাপ ছেলে একটা। আমার না ভীষণ কান্না পায়, জানো তো? আমার না মাথা খারাপ লাগে। আমি না লোককে বুঝতেই পারি না যে আমি এতটা খারাপ নই, আমি এতটা খারাপ নই, এতটা। ভাস্কর, আমি মানছি তোমার সাথে অন্যায় হয়েছে, তোমার সাথে খুব অন্যায় হয়েছে। তোমার মনের দিকটা আমরা কেউ একবারের জন্য ভেবে দেখিনি, কিন্তু তুমি আজও তোমার ছোট ভাই ভাস্কর, তুমি আজও তোমার ছোট ভাই। তোমার জীবনটা নষ্ট করার জন্য যদি আমি দায়ী হয়ে থাকি, তাহলে তোমার জীবনটা শুধরে দেওয়ার একটা সুযোগ দেবে আমাকে? তোমার এই দিদিটাকে ক্ষমা করে দিয়ে একটা সুযোগ দিতে পারবে আমাকে, বলো? আমি তোমাকে তোমার হারানো সম্মান ফিরিয়ে দেব। আমি তোমার জীবনটা সাজিয়ে দেব সুন্দর করে, কিন্তু তুমি প্রতিজ্ঞা করো যে তুমি আবার আগের মতো হয়ে যাবে। তুমি আবার আমাদের সেই ছোট্ট হাসি খুশি ভাইটা হয়ে উঠবে। কথা দাও আমাকে। মেজে বৌদি, আমি তোমার পাশে প্রতিজ্ঞা করছি মেজে বৌদি। আমি না আবার ভালো হয়ে যাবো, জানো তো? হ্যাঁ গো, আমি আবার ভালো হয়ে যাবো। এই রাতটা আমার জীবন থেকে সব কালিকে একদম ধুয়ে মুছে দেবে। কালকে সকাল থেকে তোমরা আবার সেই পুরোনো ভাস্করকে দেখতে পারবে। তুমি আমায় ক্ষমা করবে না মেজে বৌদি? হ্যাঁ, ও বাবা, তোমরা আমায় ক্ষমা করে দেবে তো, বলো না? ও বাবা, তুমি আমায় ক্ষমা করবে না? করবে না ক্ষমা? এই শেষদা, তুই তো আমার খুব প্রাণের রে, তুই আমায় ক্ষমা করবি না? করবি না ক্ষমা? ও বসে বলি আমায় তুমি ক্ষমা করবে না, বলো? করবে না মেসা? তুই তোর ভাইকে ক্ষমা করবি না? ক্ষমা করবি না আমাকে? ক্ষমা করবি তো আমাকে? পিসিমা, তুই আমায় ক্ষমা করবে তো? করবে তো আমায় ক্ষমা? করবে ক্ষমা বলি, তুমি আমায় ক্ষমা করবে তো? আমি জানি আমি তোমার উপর অনেক অন্যায় করেছি, অনেক অত্যাচার করেছি। আমি তোমায় শুয়ে প্রতিজ্ঞা করছি,
আমি না আবার আগের মতন হয়ে যাবো গো। আমি আবার ভালো হয়ে যাব। তোমাকে আমি আর কোনোদিনও কোনো অপমান করব না, একদম অত্যাচার করব না। বিশ্বাস করো আমাকে তুমি। আমি জানি আমার আমার যা যা রাগ যন্ত্রণা সব কিছু না আমি তোমার উপর উগটে দিতাম। তুমি খুব কষ্ট পেতে আমি জানি ভুলি। তুমি আমার যেভাবে চাও শাস্তি দাও ভুলি, দাও তুমি আমার শাস্তি দাও ভুলি। আরে বউ হয়ে স্বামীকে শাস্তি দেবে? আরে এ আবার কেমন কথা রে? হ্যাঁ বেশি শাস্তি দেবে। আমার স্ত্রী, হ্যাঁ ও আমার স্ত্রী, তাই আমি আমার স্ত্রীকে সেই অধিকার দিলাম আমাকে শাস্তি দেওয়ার। তুমি আমার শাস্তি দাও ফুলি, তুমি আমার শাস্তি দাও। এমন কাজ করো না গো, তুমি তো আমার স্বামী, আমার দেবতা। তুমি আমার পা ধরলে যে আমার পাপ হবে। কোন প্রায়শ্চিত্ত করলে আমার পাপ কাটতে বলো তো? হ্যাঁ পিসিমা, ও পিসিমা, তুমি তো ধর্মের অনেক নীতি জানো। তুমি আমাকে বলো না যে কোন প্রায়শ্চিত্ত করলে আমার পাপটা কাটবে, বলো আমাকে। সব থেকে বড় প্রায়শ্চিত্ত তুমি তো করে ফেলেছো ভাস্কর। অনুতাপের যে বড় প্রায়শ্চিত্ত আর কিছু হতেই পারে না। সত্যি কথা বলে ফেলার চেয়ে বড় পবিত্র কাজ আর কিছু হতেই পারে না। আর সেটাই তোমাকে, তোমার মনটাকে শুদ্ধ করে দিয়েছে। বড় খাঁটি কথা বলেছো মেজ বৌমা। আমার ছোট্ট ভাইকে আমি আবার ফিরে পাবো, এর চেয়ে বেশি আনন্দের আর কি হতে পারে? তুই এরকমটাই থাকিস চিরকাল। চলো সবাই শুতে যাবে, চলো। সরি। তোমাকে দায়িত্ব দিলাম মেজবতী, আমাকে আবার আগের মতন করে দাও না প্লিজ। আমি তোমাকে কোনোদিনও আর অসম্মান করবো না, কথা দিলাম। চিঠি নিতে আটকে আছি। পিসিমা, ও তুই? হ্যাঁ রে বাবা, তুই তো এবার আচ্ছা খেল দেখালি রে। হ্যাঁ তুই এবার চোখের জলে নাকের জলে করে ছাড়লি বাবা। তোর চোখের জলে তো একেবারে গোটা গোষ্ঠী শুদ্ধ গলে গেল রে। পিসিমা, এই কান্নাটা অনেক দিন ধরে আমার বুকের মধ্যে জমাট বেঁধেছিল। এবার কিন্তু তোকে আসল খেলাটা খেলতে হবে, বুঝেছিস? এই দেখ, মেজ বৌমার তো মেয়ে হয়েছে, পিকু তুই বাড়ির ছেলেই নয়। হ্যাঁ
তাহলে কি দাঁড়ালো? তোকে এ বাড়ির বংশধর আনতে হবে, তোর ছেলেই হবে এই বাড়ির উত্তরাধিকারী। তুমি মনে হয় আমার কথাটা ঠিক করে বুঝতে পারোনি। আমি না কোনো খেলায় আর রাজি নই। অনেকদিন পর আমি আমার এই পরিবারকে ফেরত পেয়েছি। অনেক দুঃখ, অনেক কষ্ট, অনেক যন্ত্রণার মধ্যে দিয়ে আমি আমার পরিবারকে ফেরত পেয়েছি। তাই সেই পরিবারকে আমি কোনোভাবেই হারাতে চাই না। আজকে অনেকদিন পর না এরকম কেঁদে নিজের মনের সব যন্ত্রণা বার করতে পেরে বেশ শান্তি লাগছে। আর এইসব বংশধর সম্পত্তি এগুলো না আমার মাথার মধ্যে ঢুকিয়ে আমার মাথাটাকে আর ভারী করো না। পিসিমা, তোমার শরীর খারাপ, তুমি ঘুমিয়ে পড়ো, যাও, অনেক রাত হচ্ছে। ভালো কথা বললাম, সেটা একবারে বিষ হয়ে গেল। বাবা, হলোটা কি বলো তো? সত্যি বলছি শঙ্কর, একটা অপরাধ বোধ না আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। ভাস্করের মধ্যে যে এতটা অভিমান, এতটা যন্ত্রণা জমা ছিল, সেটা আমি ভাস্করের ভুল পথে যাওয়ার জন্য আমরা সবাই দায়ী শঙ্কর। আর বিশেষ করে আমি। ঐশানী, তুমি এভাবে নিজেকে দায়ী করো না। ভাস্কর তো পুলিকে বিয়ে করতে চাইনি। আমি আমি কেন আঙ্কেলকে আটকালাম না? দেখো ঐশানী, যা হওয়ার হয়ে গেছে। ভাস্কর নিজের মনের সব রাগ, দুঃখ, অভিমান উগড়ে দিতে পেরেছে। আবার আগের ভাস্কর হয়ে গেছে। এটাই তো আমাদের কাছে সবচেয়ে বড় পাওনা। ভাস্করকে যেমন ভালো করতে পেরেছি, সেরকমই ফুলকেও আমাকে তৈরি করতে হবে। ভাস্করের মনের মতো গড়ে তুলতে হবে। হরগৌরী বাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায়।